নমস্কার বন্ধুরা, আমি সহেলি অলৌকিক জোনের আসরে তোমাদের আরও একবার স্বাগত জানাচ্ছি। বন্ধুরা, আজ অলৌকিক জোনের ঘটনা শেয়ার করে দিয়েছেন আমাদের সেই আয়া মাসি, যার ঘটনা আপনারা অনেকবার শুনেছেন। উনি ওনার কাজের বাড়িতে একটা ঘটনার সম্মুখীন হয়েছিলেন, সেখানে একটা ঘটনা শুনেছিলেন। উনি আরজি কর হসপিটালে যখন কাজ করতেন তখনকার একটা ঘটনা উনি বলেছিলেন। আশা করি তোমরা যারা অনেক দিন ধরে আছো তোমরা ওনার ঘটনা মনে করতে পারছো। উনি আজকে আরও একটি ঘটনা পাঠিয়েছেন। এই ঘটনাটা স্বাভাবিকভাবেই উনি কর্মসূত্রে এখন যেখানে কাজ করেন সেখানে উনি একা না, আরও অনেকেই করেন। বলছেন উনি একটা ছোটো নার্সিংহোমে প্রসূতি সদন বলা যায় আর কি, সেখানে উনি বর্তমানে কাজ নিয়েছেন। এই মাস 6 হলো। সেখানে অনেক যারা থাকেন ওনার সঙ্গে সহকর্মীরা, তাদের মধ্যে আর একজন আছেন, তিনি একদিন এই ঘটনাটা ওনাকে বলেছিলেন। সেই ভদ্রমহিলার নাম উনি বলতে চাননি, বর্তমানে উনি কোথায় আছেন সেটাও বলতে চাননি। হয়তো কেউ চেনা বেরিয়ে গেলে তিনি খুব লজ্জায় পড়তে পারেন। ঘটনাটাকে ঘটনার থেকে বেশি জবানবন্দি বলা ভালো। যখন ভদ্রমহিলা এই ঘটনাটা বলছেন, আমাদের এই আয়ামাসি, যিনি নাম প্রকাশে অনিচ্ছুক বলে আমরা বারবার তাকে আয়ামাসি বলে সম্বোধন করি, তিনি বলছেন যে তুমি আমাকে বললে কেন। তিনি বলেছিলেন যে আমার যা রোগ, আমার শরীরের রোগের জন্যই ওষুধের প্রচুর দরকার বলে এই আয়ার কাজটা এই শেষ বয়সে এসে আমি করছি, না হলে করতাম না। মোটামুটি খাওয়া পড়া আমার মেয়ে জামাইয়ের কাছ থেকে আমি পেয়ে যাই, কিন্তু আমার এত ওষুধের খরচা তারা টানতে পারবে না। তো কদিন আর টানবো, একদিন হয়তো শেষ হয়ে যাব। কাউকে না কাউকে বলতে ইচ্ছা হয়, আজ তোমাকে বলে গেলাম। কে কী ভাবলো আজ আমার আর কোনো গায়ে লাগে না। এত বেশি উনি অসুস্থ, জীবনে এত ঝড়ঝাপটার মধ্যে দিয়ে গেছেন। তিনি বলছেন ঘটনাটা আজ থেকে প্রায় কম করেও 15 বছর আগের ঘটনা। উনি বলছেন তখন উলবেড়িয়াতে একটি বাড়িতে আমি কাজ করতাম, সারাদিন থাকতে হতো সেখানে। ভদ্রমহিলা একটা বাচ্চার দেখাশোনার কাজ করতেন। ভদ্রমহিলা বাচ্চা হওয়ার পর থেকেই নানা রকম রোগে ভুগছেন। বিশেষ করে ওনার একটা নার্ভের রোগ এসে গেছে। এবার নার্ভের রোগের জন্য উনি বাচ্চাকে ভালো করে দেখাশোনা কিচ্ছু করতে পারেন না, ওনারই ফিজিওথেরাপি করতে হয়। তো বাড়ির পরিবেশ খুব একটা খারাপ না, তবে দীর্ঘদিন রোগে বাড়ির বউ ভুগলে যা হয়, সবারই মন খারাপ, সবাই যার কপালের ভাগ্যের দোষ দিচ্ছে, এরকম একটি পরিবেশ। তো প্রথম অতটা ওনার বাড়িটা খারাপ মনে হয়নি। তারা বৌমাকে বেশ ভালো যত্নে রেখেছে, বৌমার জন্য আয়া রেখেছে। ভদ্রমহিলাকে একজন আয়া আলাদা দেখাশোনা করতো, উনি গেছিলেন বাচ্চাটার দেখাশোনা করতে। প্রথম 3 মাস তো এটাই চলছিল। তো ওনার কাজে সবাই খুশি হয়ে, এবং ভদ্রমহিলার যা ছিলেন তাকে, ভদ্রমহিলাকে চান করিয়ে দেওয়া যাবতীয়, কারণ উনি কিছু করতে পারতেন না, তার জন্য একটা লোক দরকার। সে প্রায় কামাই করত, তখন খুব অসুবিধা হতো, এনাকেই দেখতে হতো, মাকে আর বাচ্চাকে একসঙ্গে। তো তখন বলা হলো যে আপনি করুন, টাকাটা না হয় ওনার টাকাটাও আপনাকে দিয়ে দেওয়া হবে। তো ইনি বললেন যে ঠিক আছে, কিন্তু রাত্রে তো আমি থাকতে পারবো না। বললো না না, রাত্রে থাকার দরকার নেই, ওর তো স্বামী থাকে, মোটামুটি ওষুধপত্র খাইয়ে দিয়ে আপনি চলে গেলে হবে, তারপরে আমরা দেখে নেব, সারাদিনটাই বেশি অসুবিধা। ওর স্বামী মোটামুটি রাত 8টা সাড়ে 8টার মধ্যে ঢুকে যায়, আর ইনি মোটামুটি সন্ধ্যের দিকে যাবতীয় যা কিছু করানো এবং খাবারটা লাস্ট রেখে দিতেন। ওর একটি তখন অবিবাহিতা ননদ ছিল বাড়ির বউয়ের, সে বলতো বৌদিকে আমি লাস্ট খাইয়ে দিয়ে এঠো বাসন টাসন আমি গিয়ে রান্নাঘরে রেখে আসবো, অসুবিধা হবে না। খায় তো পাতলা লিকুইড খাবার খায়, অসুবিধা নেই। তো এটা ছিল ওনার দিনলিপি, এভাবেই ওনার চলছিল। বাচ্চাটার প্রতি ওনার এত মায়া হয়ে গেছিল, রোজ মনে হতো যে এটা ফুটফুট করছে বাচ্চা, মায়ের ভালোবাসা আদর কিচ্ছু পাচ্ছে না, মা থেকেও যেন মা থাকার মতো, এটা ওনার মধ্যে সব সময় কাজ করতো। এর আগে উনি প্রচুর বাচ্চারও কাজ করেছেন, অনেক বৃদ্ধরও কাজ করেছেন, এমনকি এমনি পেশেন্টেরও অনেক কাজ করেছেন। কিন্তু এবারে যেন এই বাচ্চাটার প্রতি প্রচণ্ড উনি কি বলবো, টান অনুভব করতেন।
উলবেড়িয়ার বাড়িটা বেশ বর্ধিষ্ণু, তবে স্টেশন থেকে অনেকটা ভেতর দিকে। যাতায়াত করতে গিয়ে রিক্সা ভাড়া অনেক লেগে যেত। কিছুদিন যাতায়াত করার পর ওই বাড়ির লোকেরাই একটা বলেছিল যে তুই রিক্সা ভাড়া যেটা হবে সেটাও আমরা দিয়ে দেবো। বাড়ির লোকেরাও ওকে পেয়ে একদম মানে হাতে চাঁদ পাওয়ার মতো। ওনার আগে নাকি অনেকগুলো আয়া ছেড়ে দিয়েছে, কেউ টাইমে আসছে না, কেউ বলে স্টেশন থেকে এত দূর যাতায়াতের অসুবিধা ইত্যাদি ইত্যাদি। ভদ্রমহিলা সমস্ত কিছু কথাবার্তা বলতেন, গল্প করতেন। বলতে বলতে উনি ভাবতেন যে ওনার স্বামীর তো কোনো অভিযোগ নেই স্ত্রীর প্রতি। আর যিনি ঘটনা বলছেন তিনি বললেন, মানে আয়ামাসিকে যিনি বলছেন সেই আয়ামাসি আর কি, তিনি বলছেন আমি নিজে গোটা জীবন স্বামীর যন্ত্রণা ভোগ। তিনি বলতেন যে কিছুদিন যাবার পর, মানে কয়েক মাস যাবার পর বাড়ির পরিবেশ সব কিছুর দেখে না হঠাৎ জানি না কেন নিজের অজান্তেই হিংসা তৈরি হলো মনের মধ্যে। অদ্ভুত টাইপের হিংসা, রুক্ষ, রাগ সব কিছু মিক্সিং করে একটা অদ্ভুত ফিলিংস তৈরি হলো। প্রতিদিন যখন দেখতাম ওর স্বামী কখনো কাজ তাড়াতাড়ি হয়ে গেলে তাড়াতাড়ি বাড়ি এসে স্ত্রীর কাছে বসছে, গল্প করছে, যে স্ত্রী নিজে উঠে বসতে পারে না, নার্ভের রোগ, ডাক্তার বলছে নাকি ভালো হয়ে যাবে, 1 বছর চিকিৎসা করলে হাঁটতে পারবে, নিজের কাজটা নিজে করতে পারবে, কিন্তু তখনও অবধি কোনো রকম মানে সবে ফিজিওথেরাপিতে আঙুল টাঙুল নড়ছে এরকম আর কি ব্যাপার। তো তাকে এত যত্ন, বাচ্চার প্রতি এত কেয়ার, বাড়ির লোকেরও কারোর কোনো অভিযোগ নেই। এটা দেখে ভেতর ভেতর ভীষণ যন্ত্রণা হতো। মনে হতো গোটা জীবন আমার স্বামী জুট মিলে কাজ করতেন লেবারের, যেটুকু টাকা পেতেন নেশা ভাঙ করে উড়িয়ে দিতেন। তার মধ্যেও নিজে যেটুকু কাজ লোকের বাড়ি রান্না করে হোক বা ছোট ছোট বাচ্চা রেখে আয়ার কাজ করে নিয়ে আসতাম, তাও আমাকে মারধর করে কেড়ে নিত। আর খারাপ ব্যবহার তো শ্বশুরবাড়ির সবার লেগেই ছিল। আমার 2টো বাচ্চা সারাদিন বসে থাকতে কখন রাত্রেবেলা মা এসে রান্না করবে। কখনো কখনো একটা যা ছিল খাবার দিত, কখনো দিত না। খুব কষ্টে সময় কেটেছে। বড় ছেলেটা পাঁপড় বিক্রি করতো স্টেশনে স্টেশনে, ছোট দুটোকে পড়াশুনো করাবো বলে। খুব যন্ত্রণাময় জীবন কেটেছে। ছেলেমেয়েরা দাঁড়িয়ে গেছে। যখন উনি 15 বছর আগেরই ঘটনা বলছেন, তখন ওনার মেয়ে বিবাহিতা, 2টো ছেলে মোটামুটি দাঁড়িয়ে গেছে, বড় ছেলে এবং লাস্টের ছেলেটি। তারপরও যখন নিজের জীবন দিয়ে ভাবলেন যে আমি তো কিছু পেলাম না, আচ্ছা এরকম স্বামী সুখ, এরকম সৌভাগ্য তো আমারও পাওয়ার ছিল। তারপর ভাবতাম যে কি ভাবছি, এরম হতে হতে তখন সব কিছুর মধ্যে একটা নেগেটিভিটি দেখতে শুরু করলাম। মনে মনে ভাবলাম নিশ্চয়ই বউটার বাপের বাড়ি থেকে অনেক টাকা পয়সা দিয়েছে, নাহলে এই রুগী বউকে এত মাথায় তুলে রাখার তো কিছু নেই। আচ্ছা, দীর্ঘদিন রোগে ভুগে বৌমাও একটু খেটখেটে হয়ে গেছিল। তার সঙ্গে এক কথা 2 কথা আমার একটু ঝগড়া লেগে যেত। তখন ভীষণ রাগ হতো। নিজে ওঠার ক্ষমতা নেই, দেখো রাগ দেখাচ্ছে 16 আনা। তখন বোঝার চেষ্টা করতাম না যে দিন রাত যে মানুষ বিছানায় বসে থাকে, যে নিজে কিছু করতে পারছে না, সেটা তার কাছে খুব সুখের নয়, বড় যন্ত্রণার জীবন। কিন্তু আমার তার কোনো কষ্টই চোখে পড়তো না। দেখতাম যে গাদা গাদা ওষুধ পত্র পথ্য কোনো কিছুর অভাব নেই। ডাক্তার চেঞ্জ হচ্ছে এবং ভেলোরে নিয়ে যাওয়ার কথা হচ্ছে, 6 মাস বাদে তারা ভেলোরে নিয়ে যাবে। যেদিন যেদিন কলকাতায় ডাক্তার দেখানো থাকতো গাড়ি করে নিয়ে যাওয়া হতো, আমিও যেতাম। হুইল চেয়ারটা গাড়িতে রাখা হতো, আবার তাকে নামিয়ে পাজা কলা করে হুইল চেয়ারে বসানো। শরীর প্রচণ্ড ভারী হয়ে গেছিলো, তাকে বওয়া টওয়া আমারই কোমরে ফিক ব্যথা লেগে যেত উনি বলছেন। এরম করতে করতে হঠাৎ একদিন দেখলাম বৌদির স্বামী ফোনে কার সঙ্গে গল্প করছেন, ল্যান্ড ফোন তখন। হেসে হেসে গল্প করছেন তুমি তুমি করে, 2 দিন 3 দিন চোখে পড়েছিল। এবং তারপর একদিন দেখলাম একটা অল্প বয়সী মেয়ে আসে, ওনার বোনের বান্ধবী বোধহয়। এবার দুটোকে নিয়ে না 2 2 আমি 4 করেছিলাম যে এর সঙ্গেই মনে হয় দাদা কথা বলে। কারণ যখন মেয়েটা চলে যাচ্ছিল মুচকি হেসে দাদার দিকে এমনভাবে তাকিয়েছিল, মনে হয়েছিল আচ্ছা এইখানেই গড়বড় আছে। আর ভেতরে অদ্ভুত রাগ তৈরি হয়েছিল। প্রতিদিন বৌদিকে বলতাম, ধুর দেখো দাদা বোধহয় ওর সঙ্গে গল্প করছে। 1 দিন 2 দিন বৌদি পাত্তা না দিতে দিতে আস্তে আস্তে বৌদি বিশ্বাস করতে শুরু করলো যে সত্যিই তার স্বামী তার সঙ্গে অভিনয় করে।
ওই মেয়েটির সঙ্গে সম্পর্কে যুক্ত। সুখের সংসারে বলতে বাধা নেই, আমি নিজেই আগুন লাগিয়ে দিয়েছিলাম। যে বাড়িতে প্রত্যেকের প্রতি এই বিশ্বাস, ভালোবাসা, ভরসা, সেই বাড়িটায় 6 মাসের মধ্যে কেউ কাউকে দেখতে পারতো না। সব সময় অশান্তি, সব সময় কিছু। একটা দিন বাড়ির যে মেয়ে, মানে ওই দাদার বোন, সে বলেই ফেললো, আমার মনে হয় মাসি তোমার জন্য আমাদের বাড়িতে যত সমস্যা, তুমি বৌদির কানে এইসব তুলে তুলে এরকম করেছো। আমি ভেবেছিলাম আমার ব্যাপারটা কেউ জানতে পারবে না যে আমি এগুলো বলছি বা কিছু। বৌদিকে বলতাম, বলো না যেন আমি বলেছি, বলো না যেন আমি বলেছি। কিন্তু এরমভাবে বললে আর কদিন যায়। ঝগড়াঝাটি যখন তুঙ্গে উঠলো তখন বলেই ফেললো যে, সবাই যখন তাকে চেপে ধরলো, তুমি এসব বলছো, তোমাকে কে বলছে, তুমি তো ঘরে শুয়ে থাকো। বলছে ওই তো ও বলেছে, বাধ্য হয়ে বলল। সবাই মিলে একদিন আমার ওপর প্রচণ্ড জেরাও হলো যে তুমি এরকম ব্যবহার করছো, তোমার এত ভালো বিশ্বাস, এত কিছু তোমাকে দেওয়া থোয়ার পর তুমি এই করলে। ঠিক আছে, তোমাকে আর কাজ করতে আসতে হবে না, আমরা অন্য লোক দেখে নেব। কাজ চলে যাওয়ার পর আমার বাচ্চাটার প্রতি ভালোবাসাটার মধ্যে কোনো ক্ষেদ ছিল না। বাচ্চাটা তখন মোটামুটি 6-7 মাস বয়স, আর কিছুদিন গেলেই বেচারার অন্নপ্রাশন ঠিক হয়ে গেছিল। কিন্তু ঝগড়াঝাটির জন্য সবাই বললো মুখে প্রসাদ দিয়ে আপাতত রাখা হোক, পরে নয় বড় করে কখনো অনুষ্ঠান করে দেওয়া যাবে, বাড়ির পরিস্থিতি ভালো না। তারপর আমি চলে আসার পর ওই বাড়িতে যে রান্না করতো সেই মেয়েটির সঙ্গে আমার ফোনে কথা হতো, যোগাযোগ ছিল। সে বলতো, না না তুমি চলে আসার পরও ঝগড়াঝাটি কমেনি, খুব ঝামেলা চলে। আর যে আয়া আসে ওই বাচ্চা কারোর কাছে থাকতে চায় না, তোমার হাতে অভ্যস্ত তো, আর তারা নিজের মতো কেউ কিছু করতে পারে না। একবার ঠাকুমা, কখনো মামার বাড়ি থেকে দিদিমা আসে, বাচ্চাটার চেহারা খুব খারাপ হয়ে গেছে। আমি তখন বলতাম, বলো না যে শুধু বাচ্চাটার কাজটা করার জন্য যেন আমাকে ডাকে। ওরা বলেছিল, না, মনে হয় না তোমাকে আর ডাকবে। বাচ্চাটার জন্য বুকটা হু হু করতো। এরকম একদিন বৌদি হঠাৎই নাকি বেশি করে ঘুমের ওষুধ খেয়ে আত্মহত্যা করেন। অন্তত ওর বাড়ির রান্নার মেয়ে তো আমাকে তাই বলেছিল। বলেছে শুধুমাত্র সন্দেহ, অশান্তি, এসবের জেরে বৌদি আত্মহত্যা করেছেন। সেই দিনের পর থেকে নিজেকে প্রচণ্ড অপরাধী মনে হতো যে আমার দরকার ছিল না এগুলো বলার। কিন্তু আমি হলফ করে বলতে পারি আমি একটা কথাও বানিয়ে বলিনি। ওই দাদার সঙ্গে মেয়েটিকে গল্প করতে আমি নিজের চোখে দেখেছি। আমি নিজের চোখে নিজের বউয়ের সম্পর্কে আলোচনা করতে কানে শুনেছি, ছাতে দাঁড়িয়ে দাঁড়িয়ে একা কথা বলতে। আমি সেগুলো যা শুনেছি তাই বলেছি। হয়তো বলাটা ঠিক হয়নি, কিন্তু মিথ্যে কথা বলিনি। তারপর এত কাণ্ড হয়ে যাবে সত্যি ভাবতে পারিনি। মারা যাবার খবর শুনে থাকতে পারিনি, কে কি বলবে না ভেবেই দৌড়ে গেছিলাম। সত্যি বাচ্চাটা খুব রোগা হয়ে গেছে। আমি যখন দেখে এসেছিলাম তখন কি সুন্দর স্বাস্থ্য ছিল, এখন সে স্বাস্থ্য বাচ্চাটার নেই। সারা ঘর যেন হা হা করছে। খাটের মধ্যে গদিটুকু তুলে দিয়েছে যেখানে বৌদি থাকতো। পুলিশ কেস হয়েছিল, কিন্তু মেয়ের বাপের বাড়ির লোকের কোনো অভিযোগ ছিল না। তারা দেখেছে তার মেয়েকে তারা কিভাবে যত্ন করত। ঝগড়াঝাটিতে এবং শুধুমাত্র ভুল বোঝাবুঝিতে এই ঘটনাটা ঘটেছে তারা বুঝতে পেরেছিল। বৌদির বাপের বাড়ির লোকেরাও সেদিন আমাকে সামনে পেয়ে যা তা কথা শোনায়, বৌদির বাড়ির লোকেরাও শোনায়। সেই সুযোগে পাড়ার লোকেরাও আমাকে 4 কথা শুনিয়ে দেয় যে এই ঝগড়া বাঁধিয়ে গেছিল। সবার চোখে তখন আমি ভিলেন, কেউ আমাকে সহ্য করতে পারছে না। বাচ্চাটা ঘরে একা একা খেলছিল, শুয়েছিল। ভাবলাম এদের যা পরিস্থিতি, রান্নার মেয়েটাকে বললাম আমি 2 দিন ওকে নিয়ে যাই, আমার কাছে রাখি। বাচ্চার ব্যাপারে কিন্তু কেউ বলেনি যে যত্ন করেনি বা কিছু। ওখানে অনেকেই বলেছে যে না, বাচ্চার কাজটা ভালোই করতো, এমনি হয়তো সমস্যা থাকতে পারে, বাচ্চার কাজটা ঠিক করতো। বাচ্চাটাকে নিয়ে যখন আমি চলে আসছি, বলে কয়ে এসেছিলাম, উলবেড়িয়া স্টেশনে এসে তখন বেশ সন্ধে হয়ে গেছে। বসে আছি, শেষ ট্রেনের জন্য অপেক্ষা করছি। চতুর্দিক ঠান্ডা, হু হু করছে, শীতল বাতাস বইছে। দুর্গাপুজো সবে কেটেছে, তখনও শীত আসেনি, কিন্তু আমরা জানি যে একটু প্রত্যন্ত জায়গায় খুব তাড়াতাড়ি ঠান্ডা এসে যায়।
ওইটুকু বাচ্চার জন্য ওই ঠান্ডাটাই বিশাল ব্যাপার। তাও ওকে ভালো করে জড়িয়ে টড়িয়ে, আর আমার কোলের আভাস পেয়ে ও চুপচাপ আছে। ও চিনে গেছে যে এই আমার সেই লোক যে এতদিন আমাকে মানুষ করেছে ছোট থেকে। যখন বসে আছি স্টেশনে, একটা পাগল কিছুক্ষণ আগে চলে গেল, তাছাড়া আমি আর বাচ্চাটাকে নিয়ে একা। মনে হচ্ছে যেন কত রাত হয়েছে, আদৌ নয়। কারণ শেষ ট্রেন, বেশি লোক নামা ওঠা করে না। তখন তো তাই ছিল, এখন বর্তমানে কি পরিস্থিতি উনি বলছেন বলতে পারবো না। উলবেড়িয়া স্টেশন তখন হু হু করছে ফাঁকা, চতুর্দিক থেকে ঠান্ডা বাতাস আসছে, কুকুরের দূরে ডাক একটা অদ্ভুত একটা রহস্যময় পরিবেশ সৃষ্টি করেছে। অ্যানাউন্সমেন্ট কখন হবে সে অপেক্ষায় আছি, যে গাড়িটা অন্তত অ্যানাউন্সমেন্টটা হয়ে যাক যে গাড়ি আসছে। গাড়িটি যখন এলো, উঠে বসবো ভাবছি যে এসে গেছে, এবার আমি গাড়িতে উঠবো। কন্টিনিউয়াসলি দেখি পেছন থেকে একজন অল্প বয়সী মহিলা একটু পাটা টেনে টেনে আসছেন। গাড়ি দাঁড়িয়ে আছে, ওর পা টেনে টেনে আসাটা আমি চিনতে পারিনি। শুধু যখন চুলটা খোলা, মুখের আকৃতি কিছু বোঝা যাচ্ছে না, চুলটা খোলা, কোঁকড়ানো কোঁকড়ানো, একটু কাঁধ অবধি চুল, বেশি বড় না, আর এই কাঁধের সাইডটা ভীষণ চেনা লাগলো। বুঝতে বাকি রইল না এটা কে। এতদিন ধরে তাকে আমি পরিচর্যা করেছি, তাকে আমি রন্ধে রন্ধে চিনি। ভয়ে তাড়াহুড়ো করে ট্রেনে যবেই উঠেছি, তারপরে ট্রেনটা ছেড়ে দিল। আরেকটু হলে কোনো দুর্ঘটনা আমার ঘটে যেত। কিন্তু যতক্ষণ ট্রেনে যাচ্ছি, ট্রেনে কয়েকজন ছিলেন, চতুর্দিকে একটা কেমন মনে হচ্ছে যে ও এই ট্রেনে উঠেছে, ও আমাকে ছাড়বে না, ও শেষ করে দেবে। বাচ্চাটাকে নিয়ে দুদিন রাখতে না রাখতে এত রাত্রেবেলা স্বপ্ন আসছিল। রাত্রেবেলা সারাদিন বারবার ঘুমিয়ে পড়ছিলাম, ঘুমোচ্ছিলাম, আর স্বপ্নে এসে বলছে আমার বাচ্চাকে তুই নিয়ে গেলি কেন। সাহস হয় কী করে বাচ্চাকে নেওয়ার? মানে স্বপ্নে এসে সে আমার সঙ্গে ঝগড়া করছে। তখন আমার মেয়ে আমার কাছে ছিল। মেয়ে বলছে, মা তুমি ঘুমিয়ে পড়ছো কেন থেকে থেকে? এ কি কোনো রোগের কথা? এটা কি কোনো রোগ? বললাম জানি না মা, এই ঘুমিয়ে পড়ছি, আর সে বীভৎস রূপে এসে আমাকে ভয় দেখাচ্ছে, আমাকে তিষ্ঠতে দিচ্ছে না। কথায় কথায় খেতে খেতে, ভাত খেতে খেতে ঘুমিয়ে পড়ছি। বাচ্চার দায়িত্ব নেবে কি, আমার দায়িত্ব নিলে ভালো হয়। 3 দিনের মাথায় আবার আমার মেয়ে আমার জামাই গিয়ে তাদের বাচ্চা তাদের বাড়িতে গিয়ে দিয়ে এলো। আমি পুরো কদিনের মধ্যে শয্যাশায়ী হয়ে গেলাম। মাথাটা পুরো খারাপের মতন হয়ে গেছিল আমার। রীতিমতো দীর্ঘদিন কলকাতার বড় হাসপাতালে, মানসিক জায়গায় আমার ছেলেরা, মেয়েরা, মেয়ে একটাই, কিন্তু আমার বড় বৌমা আমার মেয়ের মতন চিকিৎসা করিয়েছে। অনেক দিন পর যখন সুস্থ হলাম, ডাক্তার বলেছিলেন কাজের মধ্যে থাকতে। ওনার এই অপরাধ বোধ কাউন্সিলিং বলে, সে কাউন্সিলিংয়ের সময় বলে ফেলেছিল যে এই ঘটনা ঘটেছিল। বলেছিলেন তারা তো বলবে না এটা ভৌতিক ঘটনা, তারা বলতেন অপরাধ বোধ ওকে তাড়া করে বেড়াচ্ছে, কাজের মধ্যে থাকলে আস্তে আস্তে ঠিক হবে। ঠিক বলতে মাথাটা হয়তো ঠিক হয়ে গেছিল, কিন্তু কথায় কথায় রেগে যেতেন, সেই সমস্যাটা ছিল। আরও একটা বড় বিষয়, অনেক রোগ তারপরে চলে এলো। একটা কিডনি ড্যামেজ হয়ে গেল, গল ব্লাডারে স্টোন ধরা পড়েছিল, প্রথমে অপারেশন হলো। ও বলছে পরপর পরপর রোগ। আমি একটা কিডনিতে বেঁচে আছি, আর তার সঙ্গে শরীরে অজস্র রোগ। যে কিডনিটা আছে সেটার অবস্থা যে খুব ভালো তা না। ডাক্তারি পরিভাষায় তারা অনেক কথা বলে, আমিও তো বুঝি না। কিন্তু এই যে কদিন আছি কাজ করছি। তারপরে আমার কোল খালি করে আমার বড় ছেলেটা তার 3 বছরের মাথায় মারা গেল। অসুস্থ আমি, বড় বৌমা আমাকে নিয়ে, ছেলেকে নিয়ে দিশেহারা অবস্থা। মেয়ে জামাই পাশে না দাঁড়ালে যে কি হতো কে জানে। বড় বৌমাকে বললাম তুমি চলে যাও, এখানে কিভাবে থাকবে। বড় বৌমা ওর বাপের বাড়িতে থেকেই কাজকর্ম করে, মাঝে মাঝে এসে দেখাশোনা করে। ছোট ছেলের বউ, কাজের সূত্রে ওরা দিল্লি থাকে। ছেলে ওখানে থাকে, বৌমা ওখানে থাকে। আমি বলতে গেলে মেয়ে জামাইয়ের সঙ্গেই থাকি। নিজের খরচাটুকু নিজেই চালাই, বাদ বাকি মেয়ে জামাই ওরা দিয়ে দেয়। বড় বৌমা কোনো রকমের ছেলেগুলো মানুষ করছে, তার সামর্থ্য নেই আমাকে আলাদা করে টাকা পাঠাবার, চেষ্টা করে সবসময়। তারপরে অনেকবার ওই পরিবারে খবর নেওয়া হয়েছিল,
ওই বাড়ির যে ওই যে মেয়েটি যার সঙ্গে গল্প করা নিয়ে এত কাণ্ড, যেটা আমি বলে ফেলেছিলাম, যার জন্য আমি আজও অনুতপ্ত, সেই মেয়েটিকেও নাকি এভাবে স্বপ্ন দিত বউটা। মেয়েটিও নাকি 1 বছরের মধ্যে খুব বড় অসুখে মারা গেছে। বউটি মারা যাওয়ার 1 বছরের মধ্যে জলজ্যান্ত একটা মেয়ে, কী রোগ হলো ভগবান জানে, বুঝতে পারলাম না। ওরা বোঝানোর চেষ্টা করেছিল আমায়, মেয়েটা মারা গেছে। এবং এখনও নাকি ওই দাদা কোনো দিন আর বিয়ে থা করেননি। সেই বাচ্চার ছেলে আজকে অনেক বড় হয়ে গেছে, যে বাচ্চার জন্য এত কাণ্ড। সেই বাচ্চাকে তার পিসি ঠাকুমা বাবা মিলেই মানুষ করলো। আর বর্তমানে ওরা কেমন আছে কোনো খোঁজ খবর নেই। তবে এই ছিল ঘটনা। নিজের অপরাধবোধ আমাকে আজও তাড়া করে বেরিয়েছে। এবং বারবার স্বপ্নে দেখতাম উলবেড়িয়া স্টেশনে, সেই ফাঁকা স্টেশন, যেখানে ওই পা ঘষে ঘষে কেউ একজন ভারী চেহারার মহিলা, শাড়ি পরা, চুলটা খোলা, কাঁধ অব্দি চুল, ছুটে ছুটে এগিয়ে আসছে। তারপরে সুস্থ হওয়ার পর অনেকবার গেছি ওই বাড়িতে বাচ্চাটাকে দেখতে। তখন সবারই রাগটাগ অনেক কমে গেছে, আর আমাকে দেখে কেউ খারাপ কথা বলতো না। শুনেছিল আমি অসুস্থ, আর কেউ কিছু বলতো না। কিন্তু যখনই আমি ফিরতাম, পরপর 2বার উনি বলছেন এই ঘটনা ঘটেছে। প্রথমবারটা বাদ দিলেও তারপরও আরও 2বার স্টেশনে বসে থাকলেই মনে হতো সে আসছে। ও বাড়িতে গেলে তো কথাই নেই। তাছাড়া স্বপ্নে স্বপ্নে ওনাকে পাগল করে দিয়েছিল। সব সময় উনি ঘুমিয়ে ঢুলে পড়তেন, আর সেই স্বপ্নের মাধ্যমে এসে তাকে প্রচণ্ডভাবে মানে ভয় দেখানো বা তাকে থ্রেট দেওয়া, যেভাবে বলোই, কেন আমার সংসার নষ্ট করলে, কেন আমাকে চলে যেতে হলো, আমি তো সুস্থ হয়ে যেতাম, সব সময় সে অভিযোগ করত। বলে এখনও বছরে 1বার হলেও সে স্বপ্নে আসে। আজও সে আমাকে অভিযোগ করে। আর স্বপ্ন যখনই দেখি, কেন জানি না, দেখি আমি সেই উলবেড়িয়া স্টেশনের ফাঁকা স্টেশনে রাতের অন্ধকারে বসে আছি। এই একটা জায়গার দৃশ্য একদম মাস্ট হয়ে গেছে। আমি তাদের বাড়িটাও দেখতে পাই না, স্টেশনের ফাঁকা জায়গায় বসে আছি। কেন জানি না, আমার মনে হয় ও স্টেশনেই বাস করে। বাড়িতে অনেক শান্তি সস্তানের পর বাড়িতে ওর অতটা আভাস পায়নি। পরবর্তীকালে স্টেশনে ওর আভাস অনেকবার পাওয়া গেছে। এবং শুধু তাই না, পরবর্তীকালে আমার মেয়ে, আমার বড় বৌমা অনেকবার ওই বাড়িতে বিভিন্ন বিষয় যাতায়াত করেছে, তারাও কিন্তু ফিল করেছে। এই ছিল ঘটনা। উনি বললেন যে দেখুন, মানুষটা অত্যন্ত বৃদ্ধা, যারা শুনছেন এমন কিছু কমেন্ট করবেন না। যদিও এত বড় জিনিস স্বীকার করার সৎসাহস সবার থাকে না। উনি জীবনের একেবারে সামনে এসে পৌঁছেছেন, তো তাকে কোনো রকম কোনো অসম্মানজনক কথা অলৌকিকজনের তরফ থেকে আমরা বলবো না। যেটা করেছিলেন নিঃসন্দেহে অন্যায় করেছিলেন, উচিত হয়নি। নিজের জীবনের দুঃখের জন্য অন্যের সুখের সংসারে আগুন লাগানোটা একদমই সমর্থনযোগ্য নয়। কিন্তু যেটা হয়ে গেছে সেটাও তো আর ঠিক হবে না। তার জন্য উনি প্রচুর শাস্তি পেয়েছেন, আজও পাচ্ছেন। এবং ঘটনাটা উনি শেয়ার করেছেন আমাদের আয়া মাসি, যাকে উনি ঘটনাটা বলেছেন, তার সম্মানের জন্য। প্লিজ আপনারা এমন কোনো কিছু কমেন্ট করবেন না যেটা একটা বৃদ্ধাকে বলা উচিত না। ধন্যবাদ বন্ধুরা। সরাসরি চলে যাচ্ছি কমেন্ট বক্স সেকশানে। ঘটনাটা জানি না তোমরা কে কীভাবে নেবে, তবে এই ধরনের ঘটনা যদি তোমরা পছন্দ না করো, একটু জবানবন্দি টাইপের, আমি কথা দিচ্ছি আমি ভবিষ্যতে কখনো নিয়ে আসবো না। আমি নিজে পড়ে রেখে দেবো, তোমাদের কাছে শেয়ার করবো না। তোমরা জানিও অবশ্যই। কমেন্ট করেছেন তানিয়া সরকার, আমাদেরও নেক্সট মান্থে এনজিপি ঘুরতে যাওয়ার কথা, এই টিকিট কাটাও হয়ে গেছে। ঘটনাটা ইন্টারেস্ট নিয়ে শুনলাম। তোমার ট্রিপ খুব ভালো কাটুক সেই কামনা করি। রিকা, কেন জানি না তোমার ভয়েসের ওপর এত টান, একই গল্প বারবার শুনি। থ্যাংক ইউ সো মাচ। বুবুন ঘোষ, সরি, তোমার ঘটনাগুলো অন্য মাত্রা এনে দেয়। সুচিস্মিতা দাস, খুব ভালো লাগলো। সপ্তদ্বীপা, প্রতিটা এপিসোড খুব ভালো লাগলো। মানুষ, তোমার গল্পগুলো শুনতে খুবই ভালো লাগে। আচ্ছা, ইনি একটা কথা বলেছেন,
যে তুমি একটা জিনিস ভালো করো, যে ইন্ট্রো বেশি না দিয়ে স্ট্রেট ঘটনায় চলে যাও। এবং সাউন্ড এফেক্টস যে ওনার ভালো লাগে না, আমি ইউজ করি না, সেটা ওনার পছন্দ। এক একজনের এক এক রকম পছন্দ। রেখাচন্দ্র লিখেছেন, দারুণ লাগলো ঘটনাটি। রীতা চৌধুরী, প্রদীপ্ত চট্টোপাধ্যায়, পাপড়ি দোলা, রূপা দে, অমিতা ঠাকুর, একে একে, বর্ণব সিনহা, দীপা ব্যানার্জি এবং আরও অনেকে। থ্যাংক ইউ সো মাচ। এভাবে সঙ্গে থাকবেন। ধন্যবাদ।